একবারে 31, ফোর্থ সেকশনে গিয়ে একবারে 10টা একসাথে বলে। বাট স্টিল ওই 10টার মধ্যেও আবার 5টা 6টার পরে হালকা 10 সেকেন্ডের একটা গ্যাপ দেয়। তো ওইটা আপনার বলবে না যে এখন তুমি পড়ার জন্য 10 10 সেকেন্ড টাইম দিচ্ছি। ওইটা যখন এরা পজ দিবে বুঝে নিতে হবে যে হালকা একটু পজ দিচ্ছে আর একটু পড়ে নিই। সো চলেন একটা একটা করে কোশ্চেনে যাই। শর্ট অ্যান্সার, এই যে আমি শর্ট অ্যান্সার সিলেক্ট করলাম। শর্ট অ্যান্সার সিলেক্ট করার পরে আপনি দুইভাবে যাইতে পারেন। এক হচ্ছে আপনি টপিক সিলেক্ট করতে পারেন যে কোন টপিকের উপরে কোয়েশ্চেন অ্যান্সার করতে চান। সেক্ষেত্রে আপনারা দেখাবে যে এই টপিকের উপরে এই 5টা কোয়েশ্চেন টাইপস এই এই বইয়ের মধ্যে আছে। এই 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 এখানে একটা আছে, এখানে 4টা, এখানে আছে। সো এই পার্টগুলোতে যে কোয়েশ্চেনগুলো, এগুলো ডেইলি লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আসছে। সো এই জিনিসগুলো মাথায় রাখলেও আপনার একটা মেন্টাল একটা প্রিপারেশন থাকবে যে আচ্ছা এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। তখন আপনি করবেন কি, এই টপিকের উপরে টেডেক্স অথবা আরো কিছু রিসোর্স নয়ন ভাই হয়তো দিয়ে দিচ্ছে। ফার্স্ট একদম ওরিয়েন্টেশনে যে পিডিএফটা ছিল ওটাতে ছিল। সো ওইখানে কিছু রিসোর্সের কথা বলা আছে। আমি পার্সোনালি টেডেক্স ইউজ করতাম পডকাস্টের জন্য। আপনি টেডেক্স শুনতে পারেন, ওখানে অ্যাকসেন্ট গুলা টেডেক্সে হয় কি, ওখানে মাল্টিপল অ্যাকসেন্টের লোকজন কথা বলে। আমেরিকান অ্যাকসেন্টও শুনতে পারবেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টও শুনতে পারবেন, ব্রিটিশ অ্যাকসেন্টও শুনতে পারবেন, অ্যান্ড আইরিশ অ্যাকসেন্ট। এখন আপনি বলতে পারেন যে অ্যাকসেন্ট তো বুঝেন, কথার আহ, ইয়া কে কোন স্টাইলে কথা বলতেছে। সো যদি এটা নর্মালি খুব একটা হয় না, আইরিশ অ্যাকসেন্টটা একটু টাফ বোঝা আহ, আমজনতার জন্য, যারা মোটামুটি আমরা ইনক্লুডিং মি, ওই আহ, আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তারপরে আইরিশ অ্যাকসেন্ট যখন বলে তখন একটু স্লো করে বলে। আইরিশ অ্যাকসেন্ট বেসিক্যালি একটু মুখে রেখে রেখে কথা বলে। বাট হচ্ছে আম, অন্যান্যগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। অ্যান্ড ওরা যে অ্যাকসেন্টই দিক না কেন, ওরা হচ্ছে ওইভাবে খেয়াল রাখে আহ, যেন সবাই জিনিসটা ধরতে পারে। সো টপিক ধরে না গিয়ে কোয়েশ্চেন টাইপে যাই। নয়ন ভাই, আহ, এইটা একটু বলে দিয়েন, ওই স্ক্রিন শেয়ার করার পরে এই অনেকে স্বভাব আছে দাগাদাগি করা। সো বাচ্চামিটা অনেকের থেকে যায়, দাগাদাগি করে অথবা কিছু স্কেচ করে। সো এটা করলে হয় কি, जी भाई। जी। সো শর্ট আনসারে যদি যাই, ফর ইনস্ট্যান্স এখানে এটা কি, কোয়েশ্চেন অ্যান্সার সহ দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা বাদ, সাপোজ এইটাতে গেলাম। এই এইটা হচ্ছে শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারের মধ্যে আপনি, এটা কাইন্ড অফ গ্যাপ ফিলিং আর কি। সবাই দেখতে পাচ্ছেন? এই যে টিক দিছেন, এই টিকটার কারণে এখন যেখানে যাইতেছি এই টিকটা থাকতেছে। এখন আমার আবার এটা স্টপ শেয়ার করে আবার শেয়ার করতে হবে। এখন দেখতে পাচ্ছেন? সবাই जी। আমার আইকন जी। দেখতে जी। পাচ্ছেন, রাইট? जी। ওকে। তো এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। সো এখানে সবার ফার্স্টে যেটা খেয়াল করবেন, এই যে সবার ফার্স্টে, এটা একদম থাম্ব রুল সবার জন্য। এই জিনিসটা কি বলছে এখানে, কোয়েশ্চেন ইনস্ট্রাকশনটা অবশ্যই
এর নাম্বার। এখানে অ্যান্ডও থাকতে পারে, অলও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে। সো অলরেডি আপনি বুঝতেছেন যে এখানে কি বুঝাইছে। একটা ওয়ার্ডও দিতে পারেন, অথবা আপনার অ্যান্সারটা একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার, অথবা আপনার শুধু একটা নাম্বার। এরকম তিন ধরনের হইতে পারে। তো ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে আমরা নেক্সট ক্লাস থেকে যাব। আমরা আজকে শুধু বেসিক নেভিগেশনটা দেখাচ্ছি। সো এইখানে ধরেন আমি যদি চালাই, একটা জিনিস খেয়াল করবেন। Test 2. This is the সবাই শুনতে পাচ্ছেন? এই যে যেটা প্লে জি করতেছি ওটা শোনা জি যাচ্ছে? জি জি ওকে। IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো কিন্তু একদম পুরো জেনারেলাইজ কথাবার্তা, এটা আপনার শোনার কোনো দরকার নেই। তো আপনি যেটা করবেন, এই টাইমটায় ও যা বলতেছে বলতে থাকুক, ওর মতো গেজাইতে থাকুক, আপনি সুন্দর মতো কোশ্চেনগুলা রিভিউ করবেন। কোশ্চেনগুলো রিভিউ করে করে মার্ক করে রাখবেন যে ওয়াইজ কাজ যেটা হয়, 10টা কোশ্চেন থাকলে আপনি লাস্টের পাঁচটা আগে করবেন। কারণ প্রথম পাঁচটার জন্য আপনাকে অলরেডি 30 সেকেন্ড টাইম দিবে। তো দেখা যাক কি বলে। There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. এই যে 10 মিনিটস বললো, এটা কিন্তু পেপার বেজের ক্ষেত্রে, সো এটা 10 মিনিটস না, এটা 2 মিনিটস হবে। সো ইউ ক্যান অলরেডি সি এখানে 35 সেকেন্ড। তো 35 সেকেন্ড আপনি টাইম অলরেডি পেয়ে গেছেন, আরো বেশি পাবেন। সো ধরে নেন 30 সেকেন্ড ফর সেফটি। তো 30 সেকেন্ড আপনি একদম ফার্স্টেই একদম মাগনা পেয়ে যাবেন আপনার পুরা কোশ্চেন পেপারটা পড়ার জন্য। তো ওখানে এক একজনের এক এক ক্ষেত্রে ডিফিকাল্টি থাকে। তো আপনার ক্ষেত্রে যেটা, যে কোশ্চেনগুলো একটু কঠিন মনে হবে, আপনি সবার আগে ওই কোশ্চেনে চলে যাবেন। ফর ইনস্ট্যান্স আমার মনে হতো যে এমসিকিউ কোশ্চেনগুলো একটু ট্র্যাক করা টাফ হয়, কারণ চারটা পাঁচটা অপশনস থাকে, ওই শর্ট টাইমে শুনে ইয়া করাটা টাফ। সো আমি যেটা করতাম, এই যে মাগনা টাইমটা পাইতেছি, আমি সাথে সাথে কোন সেকশনে এমসিকিউ আছে, এমসিকিউ থাকবে শিওর থাকেন, 90% ক্ষেত্রে এমসিকিউ থাকবেই, একটা হইলেও থাকবে। সো ওইখানে গিয়ে আপনি ওই কিওয়ার্ড মার্ক করে করে যাবেন। সো এইটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। Now turn to part 1. এই যে নাও টার্ন টু পার্ট ওয়ান, এইটার আগ পর্যন্ত মোটামুটি টাইম পাইছেন। এখন দেখেন যে কি বলে। Part 1. You will hear a woman who is caring for her elderly mother talking to a friend. First, you have some time to look at questions 1 to 4. এগেইন মার্ক মাই ওয়ার্ডস, ও কি বললো, এখন তুমি একটু টাইম পাবা 1 থেকে 4 পর্যন্ত দেখার জন্য। এই টাইমটা বেসিক্যালি 20 থেকে 30 সেকেন্ডের মতো হয়। সো সেফ সাইডে থাকবেন সবসময়, একটু কম সময় ধরে নেবেন। সো এই টাইমের মধ্যে আপনার কোশ্চেনগুলো সুন্দর মতো রিভিউ করে বেরোয় যেতে হবে, তারপরে যাতে আপনি কথা শুনলেই ধামাধাম অ্যান্সার করতে পারেন। সো এইটা ছিল হচ্ছে শর্ট অ্যান্সার। এই সেম ওয়েতে আমরা যাব ইয়াতে, উম, এটাতে যাই। এটা কি ছিল, ম্যাচিং চয়েস? আচ্ছা, এখানে চয়েস আর ম্যাচিং দুইটাই আছে। তো এটাতে আসি। এটা হচ্ছে চয়েস মানে মাল্টিপল চয়েস বেসিক্যালি। তো শুধু চয়েস হইলে একটু সহজ হয়, মাল্টিপল চয়েস হইলে এখানে অপশনগুলো একটু বড় বড় হবে। সো এগেইন এখানে দুইজন লোক কথা বলবে। এটা নর্মালি সেকেন্ড সেকশন অথবা থার্ড সেকশনে থাকে এই ধরনের কোয়েশ্চেনগুলো। তো ওখানে আপনার ধরেন এখানে আবার আমাদের আরেকটা জিনিস মাথায় রাখবেন, হাইলাইট করা যায়।
হাইলাইট করতে পারবেন আপনি। ফর ইনস্ট্যান্স আপনি ওই খাতায় দিলে বা কোশ্চেন পেপারে যেমন মার্ক করেন না, আন্ডারলাইন করে রাখেন যে এই ওয়ার্ডগুলো আসলে আমি তখন আরেকটু কান খুলে শুনবো। তো এখানে আপনি হাইলাইট করতে পারেন। হাইলাইট করলে এই নামটা হাইলাইট হয়ে গেল। এবার আপনি রোজির নাম যখন বলবেন তখন ট্র্যাক করতে শুরু করবেন যে আচ্ছা রোজিরা নিয়ে কি বলে। আবার এটা আপনি হাইলাইট সরাইও দিতে পারেন। সরাইতেছে না কেন? এনিওয়েজ, ওটা করা যায়। তো এইটা হচ্ছে চয়েস বা মাল্টিপল চয়েস যেটাই বলি। এইবার আসেন ইয়াতে, ম্যাচিং। ম্যাচিং এ যেটা হয়, আহ, ধরেন এইখানে ইনস্ট্রাকশনটা সুন্দর করে পড়বেন। এরা দুইজন কি কথা বলতেছে হিউম্যান জিওগ্রাফি নিয়ে। একটা টপিক অবশ্যই থাকবে, ওই টপিকের উপর একটা টু ওয়ে কনভারসেশন হবে। সো এরা কি নিয়ে কথা বলতেছে, এই জায়গাগুলোতে যখনই আসবে তখন আপনার এইখানে চোখ দিতে হবে। সাপোজ পপুলেশন নিয়ে যখনই কথা বলতে হয়, সাথে সাথে আপনার চোখ যাবে এইখানে অপশনগুলোর দিকে। সো কোশ্চেনের আগে যখন টাইমটা দেয় ওই সময় আপনার মেইন কাজ হবে এই জায়গাগুলো সুন্দর করে পড়ে রাখা, অপশনগুলো, যাতে করে আপনার ওই ও যখন কথা বলা শুরু করবে একবার, ওই সময় তো আর থামবে না। অ্যান্ড আপনি পজও করতে পারবেন না এক্সামের মধ্যে, আপনার হাতে ওই কন্ট্রোল থাকবে না। সো বেটার হয় আপনি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হাইলাইট, বা আপনি মার্ক, যত বেশি মার্ক করতে পারবেন, যত বেশি মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে পারবেন, তত আপনার জন্য ইজি হবে ধরাটা। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। কোনো কনফিউশন থাকলে বললেন, বুঝছেন? এই সবাই চুপ করে থাকলে আবার ভয় লাগে যে হয় সবাই মানে ওকে আরেক ভাই। দিকে নজর আছে, আর নাইলে কেউ কিছু বুঝতেছে না। তো এনিওয়েজ, আমরা আবার কোশ্চেন নিব একটু শেষ করে। আজকে খুব বেশি টাইম নিব না, কারণ 10টার পরে সবার কনসেন্ট্রেশন লেভেল এমনি ডাউন থাকে। আপনার কি এইখানে অধিকাংশ সবাই মনে হয় হলে থাকে বা ক্যাম্পাসে থাকে, রাইট? জি ভাই। মজা, জি। মজার লাইফ। সো এইটা হচ্ছে ম্যাচিং টাইপের কোশ্চেন। সো ম্যাচিং এ যদি আমি যাই, এগেইন ওই ওই টাইপের জিনিসপত্রই দেখাবে। ম্যাচিং করি, এটা তো ম্যাচিং না, এটা কেন দিল? এটা তো যাই, এই যে এরা ম্যাচিং এর মধ্যে এমসিকিউ ঢুকাই দিচ্ছে। এনিওয়েজ, সো ম্যাচিং গুলা বেসিক্যালি ওরকম হবে, ওই যে যেটা দেখালাম একটু আগে, কোনটা দেখালাম, এইটা। সো আপনি যেটা করবেন এখানে আপনার এই যে এরকম ড্র্যাগ করে টেনে এটার উপরে বসাই দিতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে সাপোজ আমি এইটা ধরে, আমার মনে হয়েছে যে ইকোনমিক্স নিয়ে এটা বলছে, তো আমি ড্র্যাগ করে টেনে বসাই দিলাম। তো এখানে আমার জিনিসটা অনেক ইজি, পেপার বেজে আমার লিখতে হইতো হাতে করে। সো ওই একবার কি বলতেছে অডিও স্ক্রিপ্টের দিকে নজর দেওয়া, একবার আবার কি লিখতেছি অনেক সময় মাথায় চলতেছে একটা, হয়তো লিখে ফেলে আর একটা। তো এই মিস্টেকটা হওয়ার চান্স নেই, এটা জাস্ট আপনি ড্র্যাগ ডাউন করে আপনি বসাই দেবেন। তো এটা হচ্ছে ম্যাচিং এর ক্ষেত্রে। ম্যাপ হচ্ছে সবচেয়ে মজার জিনিস। ম্যাপে যাই এবার। তা ম্যাপ কই, এই যে। তো ম্যাপে যদি যাই, ম্যাপে ওরকম একটা টাইম দিবে আপনাকে যে তুমি দেখো সুন্দর করে। সো কালকে যারা ছিলেন, কালকে মনে পড়ে আমি বলছিলাম যে ম্যাপে যেটা হয়, আপনার দিক সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে যে আমার এই ম্যাপের মধ্যে কোনটা ওয়েস্ট পার্ট, কোনটা ইস্ট পার্ট। এখানে ওয়েস্ট এন্ট্রান্স লেখাই আছে, সো ওয়েস্ট পার্ট অবভিয়াস। বাট কোনটা ইস্ট, কোনটা নর্থ, সাউথ এখানে লেখাই আছে। তো এইটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে আগে দেখবেন যে এটা এরা 99% ক্ষেত্রে দেওয়াই থাকে। সো এইটা দেখে আপনার আগে মাথায় ম্যাপ, মানে এটা ঢুকাই নিবেন যে এই ম্যাপের কোন সাইডে কোন দিক। তারপরে ধরেন আপনাকে বললো যে এই দিক দিয়ে ঢুকলা, ঢুকে সোজা গেলা, গিয়ে
ওয়েস্টের দিকে যাবা, গিয়ে একটা টার্ন নিয়ে ডান দিকে ফিরলেই পাবা তুমি স্কুল। তাহলে আপনার এখানে কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? স্কুলের কোয়েশ্চেনের অ্যান্সার এই তো এফ। তো আপনি এইখানে সুন্দর করে এফ এ একটা ইয়া করে দিলেন। এখন আপনি বলতে পারেন যে আমি এটা দেওয়ার পরে কি চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন। আবার এটাতে চলে আসেন, ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে, আনলেস ইউ সাবমিট। একবার সাবমিট হয়ে গেলে তারপর ডান। সাবমিটের আগ পর্যন্ত ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। কম্পিউটার ডেলিভার ফাইলসে এই একটা মজা। So, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, স্পেলিং মিস্টেক হইলে ওটা সুন্দর মতো আবার লিখতে পারবেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এটা একটু চালাবো নাকি? Part 2. You will hear a talk to members of the public about plans for a new housing development near a town এটা called. টান দিয়ে দিই। Now listen carefully and answer questions 11 to চিন্তা করেন, ও 14. কিন্তু এই আমি টান দিছি কত, এখন 40 সেকেন্ড হয়েছে। তো 40 সেকেন্ডও আজাইরা আলাপ করছে। এখনো টাইম দিছে আবার 20 সেকেন্ড, 30 সেকেন্ড। Hello তুমি এটা everyone. এটা একটু দেখো। তো 20 সেকেন্ড এখানে দেয় নাই, কারণ অলরেডি ওইদিকে 30 সেকেন্ড দিয়ে দিতেছে, তো এখানে একটু শর্টে দিছে। সো আপনি সবসময় এক্সপেক্ট করবেন ও যখনই নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট ইউর কোয়েশ্চেন, এটা বলার সাথে সাথে 15-20 সেকেন্ডের উপরে আপনি এক্সপেক্ট করবেন না। অ্যাজ সুন অ্যাজ পসিবল মনে করবেন যে এখন শুরু করে দিবে। তো Good to see that so many members of the public have shown up for our presentation on the new housing development planned on the outskirts of Nunston. এই যে না, আমরা কি কথা বলতেছি কি বলতেছি, ও ইনিশিয়ালি, এবং এটা মাথায় রাখেন, ম্যাপে বা যে কোনো কনভারসেশনের শুরুতে ও ইনিশিয়ালি 2-3টা সেন্টেন্স এমনি আজাইরা বলবে। ফার্স্টেই একদম কোশ্চেন অ্যান্সারে চলে যাবে না। সো ইউ হ্যাভ অলসো 5 and 10 সেকেন্ডস হিয়ার, মানে আপনি আরো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড মিনিমাম পাবেন। এই যে দেখেন অলরেডি, এটা কি দেখা যাচ্ছে? এটা কি কোনোভাবে উঠানো যায়? এই যে এই যে 54 সেকেন্ড, এই 54 সেকেন্ড চলতেছে, আপনি এখনো কোয়েশ্চেনের অ্যান্সারই করা শুরু করেন নাই। তো যারা বলে যে টাইম পাই না, ট্র্যাক করতে পারি না, এটা তো টাইম ম্যানেজমেন্টের ইস্যু। সো ইউ উইল গেট হিউজ টাইম, জাস্ট আপনার জানতে হবে যে আপনি কিভাবে এটা ইউটিলাইজ করেন। I'm Mark Reynolds and I'm Communications Manager at the development. I'll start by. এই যে অনেক কথা হয়েছে। সো এরপরে এইভাবে আপনাকে সুন্দর করে নিয়ে যাবে যে আমরা এখন এইখানে আছি, এখান থেকে এখানে যাবো, এমনি এমনি করে তখন আপনি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস আর চয়েস সেম জিনিস। মাল্টিপল চয়েসে একটু কি, একটু কিছুই না, একই জিনিস। আচ্ছা, চয়েস আর মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একই। এখন মাল্টিপল চয়েস আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে একটা কোয়েশ্চেন থেকে একটা অ্যান্সার দিতে হয়, আবার অনেক সময় এটা এই যে দুইটা কোয়েশ্চেন একসাথে দিছে, তো দুইটা অপশন সিলেক্ট করতে হবে এখান থেকে। আবার অনেক সময় তিনটা দেয়, চারটা দিতে পারে। সো ডিপেন্ডস। ওই একই জিনিস, আপনার হচ্ছে ওই দুইটা জিনিস নিয়ে কথা বলছে। তো কোন দুইটা জিনিস নিয়ে স্পিকার কথা বলছে, এখান থেকে আপনি স্ক্যান করে করে সিলেক্ট করবেন কোনটা। ফর ইনস্টেন্স আপনি এটা সিলেক্ট করছেন, এইটা সিলেক্ট করে মনে হয়েছে যে ওর কথা শেষ হওয়ার সাথে সাথে মনে হয়েছে না না, ও তো এটা বলে নাই, সুন্দর মতো এটা উঠাই দিয়ে আবার আরেক জায়গায় চলে গেলেন। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার রিয়েল আইএলটিএস এক্সামে ওইরকমই হবে। কিছু জায়গা একটু ডিফারেন্ট হইতে পারে। সাপোজ এই যে সিলেক্ট করে টান দিলাম, এখানে হাইলাইট নামে অপশন আসবে, ওইখানে ওরকম না করে হবে কি, আপনি ওই হাইলাইটের অপশনটা আসবে না, ডিরেক্ট হাইলাইট হয়েই যাবে। এরকম আরো ইজি থাকে এখানে। অ্যান্ড এইটা পারফেক্টলি আপনি সিমুলেট করতে পারবেন। আমি এখন যেটাতে দেখাচ্ছি এটাতে আপনি কত পার্সেন্ট, ইউ ক্যান এক্সপেক্ট 90-95% আপনার রিয়েল এক্সাম টেমপ্লেট বা রিয়েল এক্সাম ফরম্যাটের মতো হবে। বাট আপনি যদি ইয়া করেন, ওই যে আইএলটিএস একবার ইয়া করে রেজিস্ট্রেশন করে যে ওদের অফিসিয়াল যে ম্যাটেরিয়ালগুলো ওগুলো টেস্ট করেন, একদম পুরো 100% এক্সাম ইয়াতে দেয় আর কি। সো এই ছিল, আচ্ছা আজকে তাড়াতাড়ি শেষ করছি, এই ছিল সব মিলে কোয়েশ্চেন টাইপস। তো নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ একটা একটা করে ধরে ধরে যাবো, অ্যান্ড কোনটাতে কোন দিকে খেয়াল রাখা উচিত, কোনটা ট্র্যাপস গুলা কি কি,
কোথায় মানুষ বেশি ভুল করে, কোথায় কিভাবে কোন কোন দিকে খেয়াল রাখলে আরো বেটার করা যাবে, এদিকে আমরা একটু নজর দিব। সো আই হোপ লিসেনিং নিয়ে আমি মোটামুটি মোরালেস কভার করছি, আরো ডিপে যাব আস্তে আস্তে। সো বেসিক একটা আইডিয়া পাইছেন আই হোপ। এখন বলেন কার কি অবজারভেশন বা কার কি কোয়েরি। ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে আজকের ক্লাসের উপরে না, হুম। আহ একটা আইডিয়া দিয়ে কিন্তু সেটা কি যে আইএলটিএস এর জন্য আমাদের মোটামুটি কতগুলো ম্যাক্সিমাম ভোকাবুলারি জানতে হয়, বা এটার আসলে কোনো লিমিট আছে কিনা, বা সেটা কবে থেকে আমাদের এই কোর্সে যুক্ত হবে সেই ভোকাবুলারি পার্টটা? ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিলে যদি বলি, আপনার কোনো ভোকাবুলারি পড়া লাগবে না ফার্স্ট অফ অল। কারণ ভোকাবুলারি মুখস্থ করে ওইটা, সাপোজ আপনি আপনি যদি আপনার হাতে যদি বছরখানিক সময় থাকে, তাহলে আপনি নতুন নতুন ভোকাবুলারি শিখে ওইটা আপনি ডে টু ডে লাইফে প্র্যাকটিস করে, রাইটিং অথবা স্পিকিংয়ে প্র্যাকটিস করে সুন্দর মতো ইমপ্লিমেন্ট করে একদম পুরা আম, আপনার সাথে ইউজ টু হয়ে যাবে, তারপরে আপনি এক্সামে যাবেন। ওইটা ইজ নট এ ওয়াইজ ডিসিশন। যেটা হয়, আপনি নর্মালি যখন প্র্যাকটিস করবেন, সাপোজ রিডিং রিডিং প্র্যাকটিস করতে গেলে আপনার 3টা প্যাসেজে 7-8 হাজার ওয়ার্ড থাকে, তার মধ্যে আই হোপ আপনি সবগুলা ওয়ার্ডের এক্সাক্ট অ্যান্সার জানেন না। তো জানার দরকার নেই। সো সেক্ষেত্রে হয় কি, আপনি যত বেশি রিড করবেন, যত বেশি শুনবেন, তত বেশি আপনার ভোকাবুলারি এমনিই এনরিচ হবে। আপনি দেখবেন যে আম, যখন প্র্যাকটিস করবেন রিডিং গুলা বেসিক্যালি, সো কিছু কিছু ওয়ার্ড একটু কনফিউজিং লাগে, তখন আপনি নিজেই ওটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এটা এই এটার মানে কি, এই কনটেক্সটে এটার মানে এটা দাঁড়াইছে, আলাদা কনটেক্সটে অন্যরকম হইতে পারে। সো এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসলে ভোকাবুলারি, বেসিক ভোকাবুলারিটা হয়ে যায়। সো আইএলটিএস নিয়ে একটা ভুল ধারণা থাকে সবার যে এক গাদা ভোকাবুলারি জানা লাগবে, ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ড জানা লাগবে। আমি সত্যি কথা বলতে আমিও এটাই ভাবতাম। সাপোজ লিসেনিং এ স্পিকিং এ যায় বলছি যে আই হ্যাভ প্লেথোরা অফ হবিস। প্লেথোরা মানে কি? প্লেথোরা মানে কি বলেন তো, কেউ জানেন? এনিওয়ান? অনেক। হ্যাঁ, এখন এইটার আবার কনটেক্সট আছে। প্লেথোরা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না। এখন যখন আপনি ওই ধরে ধরে ওয়ার্ড শিখে শিখে যাবেন, তখন হয় কি ওইটা ইমপ্লিমেন্টেশনটা আয়ত্ত করতে একটু টাইম লাগে। সো ন্যাচারালি যেটা হয়, ন্যাচারালি যতটুকু আপনি ভোকাবুলারি এনরিচ করতে পারেন ওইটাই এনাফ, নতুন করে কিছু শেখা লাগবে না। আর আমার আম, আমি পার্সোনালি যেটা করছিলাম, আমি একটা লিস্ট করছিলাম, একটা খাতার মধ্যে লিস্ট করছিলাম যে আহ, আমার ডে টু ডে লাইফে সাপোজ স্পিকিং এর কথা যদি বলি, আপনি ভোকাবুলারির কথা বলতেছেন তো, রাইটিং আর স্পিকিং এর কথা, তাই তো? কি ভাই? কারণ লিসেনিং এন্ড রিডিং এ তো আপনার নতুন করে কিছু শেখার নাই, মানে নতুন কোনো ভোকাবুলারি ইমপ্লিমেন্ট করার কিছু নাই। আপনাকে যে কোশ্চেনের অ্যান্সার আসবে ওইটাই বলতে হবে, ওটার সিনোনিম নর্মালি খুব একটা হার্ড হয় না। সো জেনারেল জেনারেল ওয়ার্ডই থাকে আইএলটিএস এন্ড রিডিং আর লিসেনিং এ। সো ওইটাই আপনার উচিত হচ্ছে করা, একটা লিস্ট করে ফেলা যে আমি এই এই ওয়ার্ডগুলা এই পার্সপেক্টিভে ইউজ করি। আপনি আগে একটা লিস্ট করবেন যে আমি তো কালকে বলছিলাম যে কি ধরনের কোশ্চেন, কোন কোন টাইপের কোশ্চেন হয় রাইটিং এ, কোন কোন টাইপের কোশ্চেন আসে স্পিকিং এ। তো স্পিকিং এর পার্ট 1 আপনি ইজিলি বলতে পারেন যে পার্ট 1-এ কি ধরনের কোশ্চেন আসবে, এটা যে কেউ বলতে পারবে, কারণ এটা জেনারেল লাইফ স্টাইল নিয়ে কথাবার্তা হয়। তো লাইফ স্টাইলে আপনার কি কি ভোকাবুলারি থাকে, ওই ভোকাবুলারির একটা নর্মাল করে সিনোনিম শিখে রাখেন, আপনি ওইটাই ইউজ করবেন। আপনার আলাদা করে নতুন কিছু শেখা লাগবে না। সো এটাই। আর কেউ? আজকের আজকের এটা নিয়েই হতে হবে এমন কোনো কথা নেই, অন্য আইএলটিএস বিষয়ক অন্য যে কোনো কিছু বলতে পারেন, যেহেতু আমরা এখন ইনিশিয়াল লেভেলে আছি।
সো যত বেশি ক্লারিটি দরকার ফার্স্টে নিয়ে নেওয়াই ভালো, তাহলে আপনার ফিউচারে ইয়া করতে ভালো হবে, প্র্যাকটিস গুলা এনজয় আচ্ছা করবেন। ভাই, এটা আউট অফ কন্টেক্সট একটু কোশ্চেন আর কি, সেটা হলো যে হুম। আহ, যে আইএলটিএস এর প্রিপারেশন, টিপিক্যাল আইএলটিএস এর প্রিপারেশন কি আমার কি কোনো বাংলাদেশি গভর্নমেন্ট জব এর জন্য হেল্প করতে পারবে? গভর্নমেন্ট জবের বেসিক্যালি ইংলিশের জন্য আর কি। বুঝি নাই, মানে এই প্রিপারেশন দিয়ে আপনি না গভর্নমেন্ট না, জব কভার করবেন হ্যাঁ হ্যাঁ, কি মানে নাকি? এটা বলছে যে আইএলটিএস এর যে ওভারঅল প্রিপারেশন, সেটা কি গভর্নমেন্ট জবের ইংলিশের যে একটা প্রিপারেশন সেটাকে কভার করতে পারে কিনা? মোস্ট অফ দ্য কেসেস এখন গভর্নমেন্ট জবে যেমন থাকে, প্রিপোজিশন নিয়ে ধরেন এমসিকিউ থাকলো, বা গ্রামাটিক্যাল কিছু কোয়েশ্চেন থাকে। সো ইয়া, আপনি আইএলস আইএলস নিয়ে প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আপনি রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং যখন প্র্যাকটিস করবেন গ্রামাটিক্যাল ইরর হবে, গ্রামাটিক্যাল অনেক বিষয় আপনার নতুন করে আবার শেখা লাগবে, পাঞ্চুয়েশন শেখা লাগবে, মানে অনেক কিছু শেখা নতুন করে একটু রিভিউ করা লাগে, টেন্সের বিষয়গুলো একটু সুন্দর করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবই কম বেশি একটু রিভিউ করা লাগে। সো এটা যখন আপনি করবেন তখন ওইটা আবার আপনার ইয়াতে অন্যান্য এক্সামেও কাজে লাগে। সো ইয়া, অন্যান্য এক্সামে কভার করে, বাট আপনি যদি বলেন কত পার্সেন্ট কভার করে এটা বলাটা কঠিন, কারণ বাট টু সাম এক্সটেন্ট কভার করে, এটা মোস্ট অফ দ্য কেসেস কভার করে। আপনি আইএলটিএস 7 পাইলে অবশ্যই সরকারি কোনো এক্সামের কোশ্চেন আপনাকে ইংলিশে আটকাইতে পারার কথা না। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। এনিওয়ান এলস? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। গো হেড। ভাই একটা আহ, কোশ্চেন ছিল। আচ্ছা, একজন একজন করে, ফার্স্টে যে বললেন। জি, লিসনিং এর সেকশন 1-এ ক্যাপিটাল লেটার স্মল লেটার নিয়ে যে ইস্যুটা, অনেক সময় ন্যাশনালিটি থাকে, তারপর পোস্টাল কোড থাকে, তো সেক্ষেত্রে কি আমরা হুম। সব ক্যাপিটাল লেটার ইউজ করব নাকি কিভাবে করলে ওটা ভালো হয়, এটা যদি একটু বলতেন। পোস্টাল কোড অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আহ, ওইটা আমরা প্র্যাকটিস সেশনে বলবো, তারপরে এখন আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। পোস্টাল কোড সাধারণত নর্মালি পুরাটাই অ্যালফাবেট হয় না, পোস্টাল কোডে অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস দুইটা একসাথে থাকে। সো অ্যালফাবেট যেগুলো হবে ওগুলা ক্যাপিটাল লেটার্স হবে, সাথে সাথে নাম্বার থাকবে। অ্যান্ড যদি কোনো নাম হয়, নাউন জাতীয় কিছু হয়, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে বাকিটা ছোট স্মল লেটার দিয়েও চালাই দিতে পারেন, অথবা সবগুলা ক্যাপিটাল লেটারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ওটাও জি, কোনো বুঝতে ইস্যু হবে না। পেরেছি। আর ন্যাশনালিটি হলে ওইটাতেও কি আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবো কি? ইয়া ইয়া ইয়া, এনি কাইন্ড অফ নাউন আপনি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। আচ্ছা, ঠিক যে কোনো আছে। ধরনের নাম আর কি, নাউন বলাটা ভুল হবে, যে কোনো ধরনের নাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই একটা আরেকজন জানার জি জি। কথা হুম ছিল। হুম। ভাই ক্যামব্রিজের পরিবর্তে কি মাক্কার আইটিএসটা কি চলে? মার্কার আমি পার্সোনালি ট্রাই করি নাই, বাট অনেকের কাছে এটা প্রিয়। মার্কার ইজ গুড, বাট দেখেন, থাম রুল হচ্ছে ক্যামব্রিজ। ক্যামব্রিজ হচ্ছে একদম ঘরের জিনিস, সোজা বাংলা কথা। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের নিজে কোশ্চেন পেপার দিয়ে বানানো। মার্কারও আপনি ইউজ করতে পারেন এট ইউর ওন ইয়া, বাট মার্কার ইজ গুড। মার্কার কোনটার কথা বলতেছেন এক্স্যাক্টলি? আমার কাছে মার্কার নিয়ে স্পেকিং আছে। হুম হুম, কোনটা? মাক্কার স্পেকিং। ও আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে হ্যাঁ, যে কোনো রিসোর্স ইউজ করেন, সমস্যা নেই। বাট আপনি যদি মক টেস্টের কথা বলেন সেক্ষেত্রে ক্যামব্রিজ ইজ বেস্ট, মানে বিশেষ করে রিডিং লিসেনিং এগুলা। আর রাইটিং আর স্পিকিং এগুলার তো কোনো ইয়া নাই, আহ, এইটা যে কোনো জায়গা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড কেউ যদি ক্যামব্রিজ শেষ করে চান আরো নতুন কিছু করতে, আপনারা ইয়া করতে পারেন, প্র্যাকটিস প্লাস আছে, টেস্ট বিল্ডার আছে, অনেক ধরনের বই আছে, ওগুলো আর একটু হার্ড হবে। মার্কারও ইজ গুড, স্পিকিং এর ক্ষেত্রে মার্কার গুড। অনেকে স্পিকিং এর ক্ষেত্রে মার্কারের বইটা দেখছি আমি, ওইখানে মনে হয় অনেক কিউ কার্ডের ইয়া থাকে, তাই না? কিউ কার্ড দেওয়া থাকে, অনেক শত শত কিউ কার্ড দেওয়া থাকে, তাই না?
হ্যালো, এই কে কোশ্চেন করতেছিলেন, হারাই গেছেন নাকি? না না না, আপনি ওই যে সাউন্ডের জন্য শুনতে পারেন আপনার কথা। আচ্ছা আচ্ছা, এই মার্কারের ওইটার মধ্যে কি ইয়া থাকে না, কিউ কার্ড থাকে না অনেকগুলা? হ্যাঁ, কিউ কাট আছে কয়েকটা। সো হ্যাঁ, ওটা ভালো। ওরা মার্কারের ওয়েবসাইট, ওটা তো মানে ইউটিউব একটা চ্যানেল আছে বা ওদের ওয়েবসাইট আছে, ওইখানে ওরা রেগুলার স্পিকিং নিয়ে কাজ করে। সো স্পিকিং এর জন্য মার্কার ইজ নট ব্যাড, ইউ ক্যান গো ফর ইট। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, দেন। জাহান ভাই, আমি দেলোয়ার হোসেন বলছিলাম, শুনতে জি পাচ্ছেন? ভাইয়া বলেন। ভাই, আমার একদম প্রশ্নটা একদম বেসিকের, সেটা হচ্ছে হুম, আমি থার্ড ইয়ারের শেষের দিকে, মানে আমি চাচ্ছিলাম মাস্টার্সে ট্রাই করব। বাইরে। সো হ্যাঁ, সো এখন আমি শুধু আমার মনে মনেই ইচ্ছা পোষণ করেছি যে আমি বাইরে যাব। হুম। এখন এই সময় থেকে আমার প্রিপারেশন গুলো কি কি হতে পারে, বা এখন থেকে আমি কোন কোন কাজগুলো করে রাখতে পারি বা করা উচিত, এই বিষয় নিয়ে একটু যদি বলতেন, মানে আইএলটিএস এর কথা বলবো না এমনিতে যেন ওভারঅল? আমাকে আফসোস করতে না হয় আর কি। আচ্ছা, তো শুধু এখান আইএলটিএস এর থেকে কথা আমি কি বলবো না করা যায়? ওভারঅল? স্যার, একদম অ্যাব্রোড পর্যন্ত, মানে আমি তো বাইরে যাব, এখন ধরেন আপনার ভিসা, সাবজেক্ট কি? পাসপোর্ট, ফান্ডিং, বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চয়েস করা কি না সবকিছু আর কি। আমি তো আচ্ছা, যে এটা সাবজেক্ট কিছুই নেওয়া জানি না না কেন, সেই জায়গা থেকে। যে সাবজেক্ট, যেহেতু আমাদের এটা আইএলটিএস প্লাস কি বলে হায়ার স্টাডি, সো আই গেস সবগুলো টপিকই বলা যায়। আপনার জায়গায় আমি থাকলে যেটা করতাম সেটাই বলি। থার্ড ইয়ার কোন সেমিস্টারে আপনি? ফিফথ সেমিস্টার শেষ প্রায়। আচ্ছা, মানে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার ডান, সেকেন্ড সেমিস্টারে হ্যাঁ, আর হচ্ছে ইংলিশে যা আছে। করবেন। সো এখন আপনার মেইন কাজ হচ্ছে আহ, ইয়া করা। আপনি যদি নিজের টাকায় যাইতে চান সেটা আলাদা হিসাব। নিজের টাকায় যদি যাইতে চান তাহলে আপনার ওই রিসার্চ বা ফান্ডিং এর চিন্তা করে লাভ নেই। রিল্যাক্সে থাকেন, যাওয়ার আগে জাস্ট আইএলটিএসটা দিয়ে গেলেই হয়েছে। না আর ভাই, যদি ফান্ডিং নিজের ফান্ডিং একটু চাপ হয়ে যাবে, যদি মানে ফান্ডিং নিয়ে যাইতে ফান্ডিং চান ম্যানেজ তাহলে করতে হবে। এখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কোন কোন প্রফেসর, অবশ্যই পিএইচডি হোল্ডার হইতে হবে। অনেকে থাকে যে লেকচারার মাস্টার্স কমপ্লিট করে এসে জয়েন করছে, একটু পিএইচডি হোল্ডার হলে বেটার হয়। আম, ওনাদের সাথে কানেক্ট করা রিসার্চের বিষয়ে, এবং কি টপিকে রিসার্চ করবেন এটা আপনারই সিলেক্ট করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ইয়া সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন, গুগল স্কলার বা আরো কিছু ইয়া আছে। ওখানে গিয়ে গিয়ে আপনার ইন্টারেস্টের বিষয়ে সার্চ করতে পারেন। এটা নিয়ে বড় 1 ঘন্টা একটা লেকচারও দেওয়া যায় কিভাবে সার্চ করতে হয়। যাই হোক, সো আপনি প্রথম কথা হচ্ছে আপনার আগে রিসার্চ ইন্টারেস্ট কোনটা এটা আগে জানা লাগবে। তারপরে ওটা নিয়ে আপনি আপনার ফ্যাকাল্টির সাথে কথা বলবেন, টিচারের সাথে। অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন ওই টিচারের গুগল স্কলারে গিয়ে একটু চোখ বুলে আসবেন যে ওনার রিসেন্টলি 4-5 বছরে, রিসেন্ট 3-4 বছরে ওনার কোনো পাবলিকেশন আছে কিনা, তাহলে বুঝবেন যে উনি অ্যাক্টিভলি রিসার্চ করতেছে এবং পাবলিকেশন নিয়ে কাজ করতেছে। সো এটা হবে আপনার থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে ওঠার সাথে সাথে। সেকেন্ড সেমিস্টারে উঠে আপনি রিসার্চ ইন্টারেস্ট ঠিক করে ফেললেন, তারপরে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে যেন আপনি একদম রিসার্চ প্রপোজাল টপোজাল সহ ওই টিচারের সাথে অ্যাপ্রোচ করতে পারেন। তার আগে ইনফর্মাল কথাবার্তা বলে রাখলাম। সো ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে বেসিক্যালি কাজ কামটা করার মূলত করে ফেলতে হবে। পাশাপাশি আপনি হচ্ছে আইএলস এর প্র্যাকটিসগুলো করতে থাকবেন। আমাদের এই কোর্সটা করলে মোটামুটি আপনার একটা ক্লিয়ার পিকচার হয়ে যাবে কোথায় কি করতে হবে। তখন আপনি নিজেই সুন্দর করে করে গুছাই গুছাই করতে পারবেন। সো রিসার্চের কাজটা শুরু করবেন স্যারের সাথে, প্লাস হচ্ছে আইএলটিএস এর ইয়াটা একটা সেকেন্ড ইয়া টাস্ক হিসেবে রাখবেন, প্রতিদিন হয়তো 1 ঘন্টা দিলেন। তারপরে এটা মাথায় রাখবেন যে ফোর্থ ইয়ারে বেরোনোর আগে যেন আপনার ওই ওই বেরোনোর লাস্টের দিকে যে সবাই করে কি থিসিস পেপার নিয়ে দৌড়াদৌড়ি করে। সো ওই থিসিস পেপার পাবলিকেশনের কাজগুলা ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারের মধ্যেই শেষ করে ফেলানো, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার লাস্ট পর্যন্ত নিয়ে না যাওয়াই ভালো। তো ফোর্থ ইয়ারের মধ্যে এগুলা কমপ্লিট করে ফেললে ধরেন আপনি বেরোয় গেলেন, বেরোয়ার পরে 6 মাসের মধ্যে মোটামুটি আপনার যদি একটা রিসার্চ পেপার বেরোয় যায়, পাবলিশ হয়ে যায়, ব্যাস, তাহলে তো কপাল খুলে গেছে।
আর তারপর কনফারেন্সে ওই ওই সেম রিসার্চ পেপার নিয়ে আপনি কনফারেন্সে প্রেজেন্ট করবেন বা পোস্টার প্রেজেন্টেশন করবেন, এগুলা সব সিভিতে অ্যাড করবেন, সুন্দর করে ইয়া করবেন। এখন আপনি বলতে পারেন আইএলটিএস এর স্কোর ইম্প্যাক্ট করবে কিনা। আইএলটিএস এর স্কোর অবশ্যই ইম্প্যাক্ট করে যদি আপনি টিএ হিসাবে কাজ করতে চান, কারণ টিএ তে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ মাস্ট। টিএ মানে বুঝেন তো, টিচার টিচিং অ্যাসিস্ট্যান্ট। তো আপনি বাইরে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যাইতে পারেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসার্চ ফান্ডিং, অ্যান্ড টিএ হিসেবে যাইতে পারেন। সো টিএটা বেসিক্যালি ওখানে গিয়ে করতে হয়, ওখানে গিয়ে খুঁজে বের করতে হয়, তো এটা একটু রিস্কি হয়ে যায়। সো গ্রাজুয়েট রিসার্চে গেলে ওইভাবে যেতে হবে। তো এই হচ্ছে ওভারঅল ইয়া। তো আপনার এখন থেকে কাজ শুরু করতে হবে। ফার্স্ট অফ অল পড়া প্রচুর পড়তে হবে, বিশেষ করে ইয়ারগুলা, রিসার্চগুলো। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার পছন্দের সাবজেক্টগুলোতে একটু রিসার্চ পেপার খুঁজে খুঁজে বের করে পড়ে একটা রিসার্চ ইন্টারেস্ট বের করেন, ওইটা নিয়ে টিচারের কাছে অ্যাপ্রোচ করেন। বিভিন্ন অনলাইনে কোর্স আছে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে ইয়া করতে হয়। আহ, অনেক কোর্সই আছে, ইউডেমিতে পাবেন, উইল উইলি আছে, এলসিভিআর আছে, এরকম অনেক জার্নাল পেপার, নিজেদের রিসার্চ একাডেমি নামে ফ্রি কিছু রিসোর্স রাখে। সো এরকম খুঁজলে পাবেন। এইভাবে আস্তে আস্তে শুরু করে দেন। এখন মানে থার্ড ইয়ারে ওঠার পরে আসলে বসে থাকা উচিত না, এটা অনেকেই ভুল করে যদি বাইরে থাকা যাওয়ার ইচ্ছা থাকে। কারণ একটা থাম্ব রুল হচ্ছে, আপনি আজকে যদি বাইরে যাইতে চান, আপনি যদি যেদিন বাইরে যাইতে চান তার 2 বছর আগে থেকে মিনিমাম প্রিপারেশন শুরু করা লাগে। সো এই তো, এটা একটা ওভারঅল ভিউ পাইছেন মনে করি, আশা করি। জি ভাই, থ্যাংক ইউ। তবে আমি আরেকটু একটু রিভিউ দিই তাহলে। আপনার কথা অনুযায়ী আমার এখন প্রধান কাজ হচ্ছে আমার ইন্টারেস্ট জোনটাকে আইডেন্টিফাই করা। এক্স্যাক্টলি। ধরেন আমি ইংলিশে আছি আর আমার ইন্টারেস্ট জোন ছিল লিঙ্গুইস্টিক্স, এবং সেখান থেকে আমি আলটিমেটলি খুঁজে ফেলেছি, অনেক দিন ধরে খুঁজতেছি। হুম। আমার কাছে মনে হয়েছে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স, ফরেনসিক লিঙ্গুইস্টিক্স, সাইকো লিঙ্গুইস্টিক্স, এই বিষয়গুলো নিয়ে আমার একটা ইন্টারেস্ট কাজ হুম। করে। এবং এগুলো নিউলি এগুলো মানে লেটেস্ট বের আর হওয়া কি। ব্রাঞ্চ। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার টপিকও প্রায় সিলেক্টেড হয়ে আচ্ছা, গেছে, হ্যাঁ তাই হ্যাঁ। তো? সো আপনি মোটামুটি এক হ্যাঁ, স্টেপ এখন শুধু আগাইছেন, আমি হ্যাঁ। এই টপিক, হ্যাঁ এখন এই টপিকগুলো নিয়ে আমি মানে সার্চিং করব আর কি, রিসার্চ পেপার হুম, আছে কিনা আপনি আর কি কি গুগল আছে এগুলো স্কলারে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছা হবে। মতো সার্চ করেন, ওইখানে আলাদা একটা আপনার ইয়া টিপস দিই, ওইখানে ল্যাব নামে একটা অপশন আছে। সো ল্যাবে গিয়ে আপনি ওই চ্যাট জিপিটির মতো ওর সাথে চ্যাট করতে পারবেন যে এই টপিকের উপরে আমাকে লেটেস্ট ইয়াগুলা দাও, ও সুন্দর করে একদম খুঁজে খুঁজে দিয়ে দিবে। সার্চ করবেন লেটেস্ট, এই 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 টপিকের উপর রিসার্চ হচ্ছে, এরকম টপ 10টা জার্নালের নাম বলো। সো এই 10টা জার্নালের ঢুকে আপনি এবার জার্নাল ধরে ধরে পড়া শুরু করবেন, টি1 জার্নাল অবশ্যই। সো হ্যাঁ, আর এইভাবে আগানো আর কি। এটা একটা চলবেই, আর হচ্ছে সাথে আইএলটিএস টাকেও নিয়ে যেতে হবে সাথে সাথে, বা হচ্ছে আইএলটিএস ক্লিনিক্যাল। হচ্ছে, আইএলটিএস আপনার এখন প্যারা নেই। আপনি আপনার হচ্ছে মাথায় পিকচারটা ঢুকায় রাখেন, কারণ আইএলটিএস এর পিকচার মোরলেস সেম। এটা র্যাপিড কোনো চেঞ্জ দুমদাম হয় না। সো আইএলটিএস এর স্ট্রাকচার মোটামুটি সেম, হয়তো মার্কিং এ একটু এদিক ওদিক করতে পারে, বাট লাস্ট 4-5 বছরে আমার ওরকম মেজর কোনো চেঞ্জ দেখি নাই আমি। হ্যাঁ, তো আমি আইএলটিএস হচ্ছে, এর বেসিক আইডিয়াটা নিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে পাসপোর্টের ব্যাপারটা কি, এখন কি আমি পাসপোর্ট করে রাখবো নাকি শেষের দিকে গিয়েও করা যাবে, মানে ওইটাতে কি কোনো চাপ পড়ে কিনা? ওটা প্যারা নাই, বাংলাদেশে এখন পাসপোর্ট হইতে ম্যাক্সিমাম 1 মাস লাগে। তো পাসপোর্টের প্যারা নাই। আর এটা মাথায় রাখবেন, আইএলটিএস এক্সাম আপনি যেদিন দিচ্ছেন, যেদিন এক্সামে বসতেছেন ওই দিন থেকে 2 বছরের মাথায় আপনার সার্টিফিকেটের ডেট শেষ হবে। সো আপনি আজকে দিয়ে এখন তাড়াতাড়ি ভাবলেন যে তাড়াতাড়ি আইএলটিএসটা দিয়ে কাজ আগায় রাখি, ওটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। সো আইএলটিএস এর আইআইটি প্র্যাকটিস আমি রাখুন। মেইনলি অনার্স ফাইনাল শেষ হইলেই তারপরে দিব আর ভেবে রেখেছি হুম যে হুম হুম সেক্ষেত্রে। হুম। তো আপনার এখন বেটার হচ্ছে আপনার নিজের রিসোর্স গুলো সব গোছায় রাখা আইএলটিএস এর, এবং আপনার পিকচারটা মাথায় রেডি করে রাখা, লাগলে নোট করে রাখেন। আমি যে কথাগুলো বলি এখানে অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো অনেক সময় কথার মধ্যেই আমি বলে দিব। ইনফ্যাক্ট আমি নয়ন ভাইয়ের সাথে বলতেছিলাম যে সব ক্লাসে পিপিটি দিয়ে দিয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ এনগেজ করাটা হচ্ছে মেইন বিষয়। সবাই যদি এনগেজ না হয় আসলে লার্নিং হবে না। তো ওই আমি পিপিটি একটা দিয়ে দিলাম, আপনি পরে দেখে নিলাম বলে আপনি সুন্দর মতো ঘুমাইলেন। সো ওইটা খুব একটা হবে না। আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিস করব। তো ডিরেক্ট প্র্যাকটিসে আপনি এই এই জিনিসগুলো নোট করে রাখতে পারেন বা আপনার মেমোরিতে থাকলো, ওকে, ওইটা আপনি পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে।
ভাইয়া আর একটা হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কেউ যদি আপনার নেক্সট মাস বা 2 মাসের মধ্যে পরীক্ষা দিতে চায়, তাহলে হচ্ছে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কি করা উচিত বলে আপনি মনে করেন? কিভাবে আগানো উচিত, মানে নেক্সট মাস অথবা নেক্সট 2 মাস, মানে 2 মাসের মধ্যে? নেক্সট 2 মাসের মধ্যে দিলে ফার্স্ট অফ অল আপনার রেস্ট, আপনি যদি আহ, ইয়া করে রাখেন, আপনার যদি প্ল্যান সেট হয়ে যায় যে হ্যাঁ আমি অবশ্যই আমি কমিটেড, আমি এই দেন এই কয় মাসের মধ্যে পরীক্ষা দেবো, আপনি আগে রেজিস্ট্রেশনটা করেন। রেজিস্ট্রেশনটা করলে সব রিয়েল ম্যাটেরিয়ালসগুলো আপনার হাতে থাকবে। সো রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি আইএলটিএস এর অফিসিয়াল রিসোর্সগুলো পেয়ে যাবেন ওইটার। এবং আই উইল অ্যাডভাইস আপনি ফার্স্টেই ওটার মধ্যে যাবেন না, আগে এইখান থেকে সুন্দর মতো আপনার যদি আগের আইডিয়া না থাকে তাহলে অবশ্যই এখানে প্রত্যেকটা ক্লাস দেখে দেখে ওইটা আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সুন্দর মতো প্র্যাকটিস করবেন বাসায় বসে। এখানে আপনি 15 থেকে 20 আগে কভার করবেন, তারপরে ওইখানে যাবেন। আইএলটিএস এর ওই ওয়েবসাইটে যেটা দেয়, ওটার নাম যেন কি, জিইএল নাকি দিয়ে যেটা শুরু, যাই হোক। সো ওইটার 3 মাস এক্সাম শেষ হওয়ার পরেও কয়েক মাস এক্সেস থাকে। সরি, এক্সাম 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 ডেটের 3 মাস আগে আপনি ইয়া করতে পারবেন, তো 3 মাস আপনার এক্সেস থাকবে। সো 3 মাস মোটামুটি আপনি টাইম পাবেন, তো আগে এটা করেন তারপর এটা করবেন, এটা হচ্ছে ওয়াইজ হবে। আর স্পিকিংটা অবশ্যই অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্র্যাকটিস করবেন, প্রত্যেকদিন মিনিমাম আধা ঘন্টা, এটা ইয়া করা যাবে না। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে, সাথে থাকেন ইনশাল্লাহ। এনিথিং এলস টু কভার? আর কারো কোনো কোয়েশ্চেন্স, কোনো ক্লারিটি? ওকে। মনে তো হয় না নয়ন ভাই। ভাই। জি, হুম। থ্যাংক ইউ জাওয়াদ ভাই। সকলে আসলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসটি শেষ করলাম। আমরা এখন অনেকেই হয়তোবা ভাবতেছেন যে আমরা আসলে খুব বেসিক এবং বিগিনার লেভেলের হয়তোবা আলোচনা করছি, কিন্তু এই বেসিকটা কিন্তু আপনার অ্যাডভান্সে কাজে লাগবে। আরেকটা কথা বিষয় সবার সাথে শেয়ার করি। আমি আমরা হচ্ছে যে ক্লাস আউটলাইনটা তৈরি করেছি, সেটা আগামীকাল সকলের সাথে শেয়ার করে ফেলবো। রুটিন আমি অলরেডি বলছি যে শনি রবিবার এবং বুধবার সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমাদের, এই লিসেনিং, রিডিং এবং রাইটিং এর। আহ কিন্তু আমরা স্পিকিং এর জন্য আমরা যে ব্যাচ গুলো আছি ক্যাম্পাসের, সকলে আমরা 10 জন 10 জন করে গ্রুপ হয়ে এবং একজন সিনিয়র থেকে ভালো একজন এক্সপার্ট থেকে আমরা স্পিকিং এর প্র্যাকটিস গুলা করব। তো সাইমালটেনিয়াসলি আমরা এই সবকিছুই করব। হয়তোবা আমরা শুরু করেছি 3 মাসের জার্নি, এই জন্য হয়তোবা মনে হচ্ছে। তো তোমরা সকলে প্র্যাকটিস শুরু করতে হবে আগামীকাল। আগামী বুধবারের দিন আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস নিয়ে কথা হবে। আর হচ্ছে একটা আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপে, আচ্ছা এখানে তো আমরা আসলে একটা বিষয় বুঝলাম না। অনেকে পাসপোর্ট নিয়ে অরিজ অরিজ থাকে, মানে অনেকে অনেক অনেক রকমের চিন্তা থাকে। তো এগুলো আমাদেরকে ফোন দিলে আরো বেশি সহজ হবে, কারণ ক্লাসটা আরো একটু সাইজটা কমবে, সময়টা একটু কমবে। হ্যাঁ, তো আমার নাম্বারটা আমি দিয়ে দিব। আমরা একটা টিম কাজ করতেছি তোমাদের জন্য। তোমরা আসলে আমাদেরকে প্রশ্নগুলা করো, বেশি আমরা তো জানতে চাই তোমাদের থেকে। মেন্টরকে ইরিলিভেন্ট আমরা কোনো কোশ্চেন না করি। নেক্সট ক্লাস থেকে সবাই মনোযোগ রাখবো। তো সকলে ভালো থেকো। আর যে কোনো নির্দেশনা আমি এখন থেকে হোয়াটসঅ্যাপের আমাদের অ্যানাউন্সমেন্ট ওখানে দিয়ে দিব, ওখান থেকে সবাই ঘোষণাগুলো পাবো। আর আগামীকাল থেকে আমরা আরেকটু চেষ্টা করবো ম্যাটেরিয়াল সবকিছু দিয়ে তোমাদেরকে আরেকটু সমৃদ্ধ করে দিতে। সকলে ভালো থাকো। শুভরাত্রি। ভাই একটা প্রশ্ন, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের বিষয়টা কালকে আসলে লাস্ট মোমেন্টে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো আর কি অ্যাটেন্ডেন্সের বিষয়টা আর কি বুঝতে পারিনি। অ্যাটেন্ডেন্সের বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নিচ্ছি আর কি।
তো চ্যাট বক্সে ওখানে অ্যাটেন্ডেন্স একটা ফর্ম দিয়ে দিই, ওখানে ফিল আপ করে ফেলবো। গত গত ক্লাস আপনি মিস করেছেন এরকম কিছু বলছিলেন? না, আমি গত ক্লাস সম্পূর্ণটাই করেছি। শেষের দিকে যখন হচ্ছে ভাই আমাদের ওয়েবসাইট টাইপ কিছু একটা দেখাচ্ছিলেন, তখন আর কি আমার নেট চলে গিয়েছিল। পরে যখন আমি আবার জয়েন হই, তখন দেখি যে আর কি মিটিংটা এন্ড। তো মানে 10 মিনিটের মতো মনে হয় লাস্টে আচ্ছা, ছিলাম না, আপনি তো আপনি আর কি একটু ওই কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আমার হোয়াটসঅ্যাপে আপনার যখন যে কোনো প্রশ্ন, যেটা আপনারা সবকিছু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করবেন। আমি আপনাদের ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করছি, সুতরাং আমি আশা করব আসলে আমরা আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। যে আসলে সারাদিন তো আপনাদের জন্যই আমি কাজ করছি, তো আপনাদের থেকে আমি আসলে কোনো রেসপন্স পাচ্ছি না এখনো। সত্যি কথা যেটা, যে স্টুডেন্টরা আমাকে ফোন দিচ্ছে না বা আমাকে মেল, আমি যে আমি প্রায় এ পর্যন্ত 4টা মেল করছি এবং 500 জনকে করছি, 4 5 প্রায় 2000টা মেল আমি করছি। এই 2000 স্টুডেন্ট থেকে অন্তত রিপ্লাই দিয়ে বলতে পারতো যে থ্যাংক ইউ বা কেউ রেসপন্স করে না। আমি অনেক হতাশ হচ্ছি। তো আশা করছি যে কোনো মেসেজ গেলে সেখানে রিয়াকশন করবা, যে কোনো মেল গেলে সেখানে রিপ্লাই দিবা, এগুলো প্রফেশনালিজম। আর যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমার ওখানে আমাকে নক করা যাবে এবং আমাকে ফোন দেওয়া যাবে যে কোনো সময়। তোমরা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ তোমাদেরকে সমৃদ্ধ করে দিব, এটা ভালো ড্রাইভ করে দিব। আর আমাদের ক্লাসে এগুলো, এই ক্লাসগুলো আসলে একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখবে আমাদেরকে, আমাদেরকে একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখ, কিন্তু প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। আর প্র্যাকটিসটা করার জন্য আগামীকাল থেকে আমরা আরো ইনডেপথ আলোচনা করব। তোমরা আর কারো কি কোনো প্রশ্ন আছে? ভাই আজকের ক্লাসের রেকর্ডিংটা কবে পাবো? আমি রাতের মধ্যে রেকর্ডিংটা রেডি করে ফেলে আমি রাতের মধ্যে লিঙ্কটা ড্রাইভ, ওই যে একটা ড্রাইভ সকলকে আমি দিছি, গ্রুপও দিয়ে দিছি। ওই গ্রুপে প্রতিদিনের যে ক্লাসটা, ওখানে ওই ড্রাইভে একটা লিঙ্ক থাকবে। ড্রাইভ বলতে আমি একটা ডক্স করে রেখেছি, এটা সকলের সাথে শেয়ার করছি। তো তো ওই ডক্সে ঢুকলে ওই লিঙ্কটার উপরে ক্লিক করলে পেয়ে যাবো। অথবা আমাদের যে গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির যে স্যারের যে ইউটিউব চ্যানেলটা, যেখানে আমার স্যারের অনেকগুলো ভিডিও আছে, ওখানে আমরা একটা প্লে লিস্ট খুলছি, ওখানে প্রতিদিন আপলোড হবে। তোমরা গ্লোবাল ট্যালেন্ট সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের স্যার যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্য কাজ করছেন আমাদের জন্য, সুতরাং আমরাও স্যারকে চেষ্টা করি যে স্যারকে আর একটু ফ্যামিলিয়ারিটি দিই। স্যার আমাদের ক্লাসে মাঝে মধ্যে আসুক, আমাদেরকে আরো বলুক। আমরা মাঝে মধ্যে ওয়েবিনার করব। হ্যাঁ, তোমরা কিন্তু 3 মাসে জানি এখানে সামনের দিনে কিন্তু আমাদের অনেক ভালো ভালো আরো সময় আসবে। হ্যাঁ, আর তোমাদের সকলকে আমি, ভাই নেক্সট ক্লাস বুধবার হবে না? হ্যাঁ নেক্সট ক্লাস বুধবার হবে। আচ্ছা, মানে আপনি যে বলতেছিলেন যে হচ্ছে তাহলে কালকের ক্লাস এই জন্য আর কি কনফিউজ হয়েছি, ভাবছি কালকে আবার আছে নাকি। আচ্ছা আচ্ছা, না নেক্সট ক্লাস আমাদের বুধবারে। কিন্তু একটা বিষয় হচ্ছে, তোমাদের কি 10টায় অ্যাটেন্ড করতে কি কারো সমস্যা হচ্ছে? যে 10টা বা 9টা, আমি এখন বুঝতেছি না এক্স্যাক্টলি আসলে ক্লাসটা কখন চালাবো। এটার জন্য কি আমি আরেকটা পোল করব? ভাই এখন এই 10টার টাইমটাই ভালো, কারণ এর আগে তো খাওয়ার 10টা পর্যন্ত ক্যান্টিন ভাই এটা থাকে। পারফেক্ট টাইম ভাই, মানে এভরিথিং, মানে সব কিছু কাভার করে এসে বসা যায় আর কি, হুম আর হুম হুম। প্যারা কম। ভাই 10টার টাইমই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি আসলে সবাইকে নিয়ে পথ চলা না, যারা 10টায় ক্লাস করবে, নিয়মিত ক্লাসে থাকবে। আর আমাদের এই 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 লক্ষ্য উদ্দেশ্য কিন্তু অনেক মহৎ। হ্যাঁ, যেহেতু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, এই কমিউনিটির জন্য আসলে আমরা চেষ্টা করছি, এবং এখানে অনেকে আমাকে চিনেন। তো সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু খুবই ভালো। আমরা সবাই যদি কোচিং সেট এই ক্লাসগুলো করে আমরা পরবর্তীতে ভালো ব্যান্ড স্কোর পাই, তাহলে আমাদের জন্য কিন্তু অনেক পথ সুগম হবে। আশা করছি তোমরা কিন্তু স্যারের এই যে কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেলটা আছে, ওখানে সাবস্ক্রাইব করে ফেলো। ওখানে প্রচুর ভিডিও আসবে সামনে, মানে 1 to 1 তোমাদেরকে নিয়ে অনেক ভিডিও হবে আমাদের। বিশেষ করে যেমন যদি বলি যে রিয়াজউদ্দিন আহমেদ সম্রাট, সম্রাট ভাই যদি ক্যাম্পাসে অ্যাভেলেবল থাকে, সম্রাট ভাইয়ের সাথে ফেস টু ফেস আমরা একটা ইন্টারভিউ সেশন করব স্পিকিং এর। সম্রাট ভাই এখানে অ্যান্সার করবো, ওনার অবস্থানটা আমরা আমাদের কমিউনিটিতে দিব, ওখানে দিব। আমরা আসলে বাংলাদেশের স্টুডেন্ট আমরা কিন্তু পিছিয়ে আছি, কিন্তু আমাদের ওই যে কনফিডেন্সের কারণে আমরা আসলে ভয় পাই, আমরা আসলে কথা বলতে চাই না। তো আমরা একটা কমিউনিটি তৈরি করছি জাহাঙ্গীরনগর থেকে। এই কমিউনিটিটা আমরা আসলে সারা বাংলাদেশ ব্যাপী ইংলিশের একটা জোয়ার, একটা গণজোয়ার তৈরি করতে পারি কিনা দেখি, চেষ্টা করে দেখি না। এজন্য তোমাদেরকে নিয়ে এই পথ চলা আর কি। তোমরা সহযোগিতা করবা, যে কোনো বিষয়ে জানতে চাইলে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবা। আর যে কোনো বিষয় যদি তোমাদের থেকে রেসপন্সটা আশা করবো আর কি। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকো, বুধবারের ক্লাসে দেখা হবে। ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।